এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ। ভারতও বলছে ওরা নাকি বাঁধের গেট খুলে নাই, বাঁধের গেট নাকি আপনি আপনি খুলে গেছে। তাও যদি হয় খুলে যাওয়ার পর কি সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার, আন্তর্জাতিক আইন বা নীতির তোয়াক্কা করে নাই। করবেই বা কেন? আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না। এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর কিছু না। ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি, অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে। অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে। আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই তাদের মুখ থেকে তারা যেই ড্যাম 31 বছর বন্ধ রাখলো, সেই ড্যাম 31 বছর পর খুলল কেন? বাংলাদেশের খুব করুণ পরিস্থিতি আমরা জানি, এবং এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি আমার সমবেদনা রয়েছে প্রত্যেকটি মানুষের সাথে। প্রথম ভিডিওতে দেখুন গবাদি পশু সব ভেসে যাচ্ছে, দ্বিতীয় ভিডিওতে মানুষগুলি যারা বেঁচে আছে বা সার্ভাইভ করছে এই ভয়াবহ পরিস্থিতিতে তাদেরকে একদল মানুষ বাঁচাচ্ছে, কিন্তু তৃতীয় ভিডিওতে ছেলেগুলি স্লোগান দিচ্ছে বাংলাদেশে যদি মানুষ মরে 7 সিস্টার থাকবে না রে, বা ভারতের অ্যাম্বাসেডার সামনে গিয়ে ভারত হাটাও স্লোগান, কিংবা ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখুন ভারত বিরোধী কথা যেভাবে লেখা হচ্ছে সেটা কিন্তু খুবই নিন্দনীয়। প্রথম কথা, আপনি বা বাংলাদেশবাসীরা আপনারা কিন্তু আমাদের দেশের কোনো রাজ্য নন। একজন ইউটিউবার আছেন, নাম হচ্ছে তার পিনাকি ভট্টাচার্য, সব সময় আমি দেখি ভারত বিদ্বেষী কথা বলতেই থাকে। আর উনি বললেন যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই তিনি ভারতকে দোষারোপ করবেন, কখনো দেখি না ভারতের সপক্ষে তিনি কথা বলছেন। এই পিনাকি ভট্টাচার্য এক জায়গায় বলছেন যে বাংলাদেশকে কি ভারত নিজের রাজ্য মনে করে? প্রথম কথা আমি বলে দিই পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশকে ভারত যদি নিজের রাজ্য মনে করতো না তাহলে কিন্তু বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না। জান দিয়ে বাংলাদেশকে, তখন বাংলাদেশ যদি ভারতের রাজ্য হতো তাহলে অন্যান্য রাজ্যগুলোকে ভারত যেভাবে বাঁচায় ঠিক তেমনিভাবে বাংলাদেশকে বাঁচাতো, এবং সেই পরিস্থিতি আসতে দিত না। আজকে বাংলাদেশের এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনি যে সম্পূর্ণ দোষ দিচ্ছেন ভারতকে, ভারত সরকার সেটি মিনিস্ট্রি অফ কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে একটি নোটিফিকেশন দিয়ে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এখানে ভারতবর্ষের কোনো হাত নেই বাংলাদেশের বন্যায়। তার কারণ আসামে যে ডুমপুর যে বাঁধ রয়েছে সেই ডুমপুর বাঁধে আপনি জানেন কিনা আমি জানিয়ে দিই যে সেখানে 95 একটি মার্জিন রয়েছে। সেই মার্জিনটা যখন জলস্তর ক্রস করে যাবে তখন অটোমেটিকলি এই বাঁধের গেটগুলি খুলে যায়, এবং এটি শুধু 2024 সালের জন্য নয়, এটি একদম যখন প্রথম থেকেই এই বাঁধ নিয়ে চুক্তি করা তখন থেকেই যে মার্জিনটা রয়েছে সেটার বেশি হলেই বাঁধের গেটগুলি অটোমেটিকলি খুলে যাবে। তো এই জিনিসটা হয়েছে, বাঁধের গেটগুলি অটোমেটিকলি খুলে গেছে, এবং এটা হয়েছে 21শে আগস্ট, এবং সেই সময় যে বাংলাদেশ সরকারকে জানানো হবে সেই সময় বাংলাদেশে পুরো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন সন্ধ্যা 6টার সময়, যার জন্য সেই দিন যে বাংলাদেশে জল ঢুকছে সেটা ভারত সরকার জানাতে পারেনি। তার কারণ ভারতের তরফ থেকে চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশে কারেন্ট ছিল না, এটা একটা ব্যাপার ছিল। ভয়াবহ বন্যায় বাংলাদেশে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, 48 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েকদিনে পরিস্থিতি কার্যত ভেসে গিয়েছে বাংলাদেশ। তবে ভারতের সাহায্য চেয়েছে ইউনিস খান নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার। এর মধ্যে ভারত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি হয়েছে তার কিন্তু দায় কিন্তু ভারতের নয়।
তবে নতুন সরকারের বন ও পরিবেশ দপ্তরের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আবেদন করেছেন পরবর্তীতে বন্যা পরিস্থিতি এড়াতে ভারত যেন আগে থেকে তাদেরকে সতর্ক করে। হ্যাঁ, অবশ্যই আমরা আপনাদেরকে সতর্ক করব, কিন্তু আপনাদের দেশে বিদ্যুৎ থাকতে হবে। বিদ্যুৎ যদি না থাকে আমরা তো ইচ্ছা করলেও জানাতে পারলাম না। আর রিজওয়ানা আরও বলছেন যে আমরা আমাদের বিদেশ মন্ত্রকের মাধ্যমে ভারতকে আবেদন জানিয়েছি যাতে এই পরিস্থিতি পরবর্তীকালে আর এড়ানো যায়। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পরে তিনি এই কথা বলেছেন। এইদিকে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস প্রস্তাব দিয়েছেন জরুরি পরিস্থিতিতে যাতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে সামাল দিতে পারে। মনে রাখবেন একটি কথা আমি আপনাদের সকলকে বলছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি এরকম পয়েন্ট আছে যেখানে ভারত নদীপথে বাংলাদেশের সঙ্গে সীমান্ত সাঝা করে। এই 54টি পয়েন্ট যদি ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা না বসে, তাহলে কিন্তু এই যে 54টি যে পয়েন্ট রয়েছে, 54টি যে জায়গা রয়েছে, সেই 54টি জায়গা কিন্তু সমাধান হবে না। কক্সবাজারে 3 জন মারা গেছে, বিশেষত ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াগাছি, কক্সবাজার এই সমস্ত জায়গার পরিস্থিতি খুবই ভয়ানক।